পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় এ জীবন উদযাপনের সুর রেডিও রেডিও যাদবপুর এগিয়ে চলার সুর রেডিও রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও JU-তে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের বিষয় ধীর নির্গমন সারের জন্য বায়োডিগ্রেডেবল আবরণ, বায়োডিগ্রেডেবল কোটিং ফর স্লো রিলিজ ফার্টিলাইজার। এই অনুষ্ঠানটি শুনবেন কৃষি সংক্রান্ত ঘোষণার পর। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় PM প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই।
বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নবপ্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। ম্যাটিক্স কৃষি পাঠশালায় আজকের আমাদের আলোচনার বিষয় বায়োডিগ্রেডেবল কোটিং ফর স্লো রিলিজ ফার্টিলাইজার, অর্থাৎ ধীর নির্গমন সারের জন্য বায়োডিগ্রেডেবল আবরণ। যে সমস্ত কৃষক বন্ধু দীর্ঘদিন ধরে প্রথাগতভাবে চাষ করে আসছেন, বিশেষ করে সার প্রয়োগের ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে আপনারা জানেন যে কেমনভাবে সার প্রয়োগ করতে হবে, কিন্তু আপনাদের মধ্যে একটা ধারণা রয়েছে যে অধিক সার প্রয়োগ করা মানেই অধিক ফলন। এটা যে কতটা ভ্রান্ত, সে কারণেই আজকের উন্নত প্রযুক্তির যুগে দাঁড়িয়ে
স্মার্ট এগ্রিকালচার বা স্মার্ট ইউজ অফ ফার্টিলাইজার, এই সমস্ত কনসেপ্টগুলো উঠে আসছে বিজ্ঞানীদের মাথায়। তেমনই একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় যে বায়োডিগ্রেডেবল কোটিং ফর স্লো রিলিজ ফার্টিলাইজার, ধীর নির্গমন সারের জন্য বায়োডিগ্রেডেবল আবরণ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আজকের আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি প্রবাসী বাঙালি কৃষি বিজ্ঞানী ও পরিবেশবিদ ডক্টর সৈকত কুমার বাসু। ডক্টর বাসু, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাই। সকল শ্রোতা বন্ধুকে আমার নমস্কার এবং শুভেচ্ছা জানাই। নমস্কার। আর সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। আমি শুরুতে আপনার থেকে যেটা জানতে চাইব, এই যে বায়োডিগ্রেডেবল আবরণ বা কোটিং যেটা বলছি, এটা ঠিক কি, ব্যাপারটা কি? বায়োডিগ্রেডেবল কোটিং বলতে, খুব সহজ ভাষায় বলতে, যে আমরা সার প্রয়োগ করব, আমাদের উদ্দেশ্য হচ্ছে যাতে এই সারটা সঙ্গে সঙ্গে গাছের কাছে না পৌঁছয়। কেন আমরা সঙ্গে সঙ্গে পৌঁছতে দিতে চাইছি না? যে আমরা যখন প্রথাগত চাষ করি, যে প্রথাগত সারগুলো আমরা ব্যবহার করি, সার প্রয়োগের সাথে সাথেই সার যেই দ্রবীভূত হবে সঙ্গে সঙ্গে সে গাছের কাছে পৌঁছে যাবে এবং গাছ সেগুলোকে ব্যবহার করতে থাকবে। এর ফলে যেটা হয় যে গাছের অপ্রয়োজনীয় যে বিপুল পরিমাণে সারটা রয়ে গেল বা যে এক্সেস সার প্রয়োগ করা হলো, সেটা একটা অর্থনৈতিকভাবে আমাদের খরচা বাড়াচ্ছে। আর 2 নম্বর হচ্ছে প্রকৃতিগতভাবেও খরচ বাড়াচ্ছে, অর্থাৎ সেই অব্যবহৃত যে সার সেটা মাটিতে ডিপোজিট হয়ে যাচ্ছে এবং পরে সেচের জল, সারের জল ইত্যাদির সাথে মিশে গিয়ে আমাদের নদী নালা ইত্যাদির মধ্যে গিয়ে মিশছে, পলিউশন বাড়াচ্ছে এবং এই মাটিতে ভেদ করেও পার্কুলেটেড ডাউন আমাদের ওয়াটার টেবিল এই সব জায়গাতেও পলিউশন করছে। কৃষিক্ষেত্রে এই কৃষি দূষণের এটা কিন্তু একটা বড় কারণ। তাহলে সেইটাকে নিয়ন্ত্রিত করার জন্য আমরা বলছি যে নিয়ন্ত্রিত মাত্রায় কম সার দেব, কিন্তু সঠিক পরিমাণে সার যাতে গাছের সঠিক ব্যবস্থায় লাগে সেভাবে দেব। তাহলে সেটা করতে হলে আমরা কি করতে চাইছি? আমরা করতে চাইছি এমন একটা সার দেব যে চট করে দ্রবীভূত হবে না, জলের সংস্পর্শে বা মাটির সংস্পর্শে আসতে পারবে না। তাহলে সেটা করার একটা সহজ পদ্ধতি কি না, তার গায়ে একটা কোটিং বা আবরণ তৈরি করা। অর্থাৎ ঠিক যেন বলতে চাইছি, আমরা যদি ফুচকা থেকে চিন্তা করি, আমরা খেতে অভ্যস্ত, তাহলে ফুচকার মধ্যে ওই যে আলুর যে স্তরটা, আমাদের ছোলা আলু যে খাদ্যটি থাকে, সেটাকে যদি আমাদের ফার্টিলাইজারটা মনে করি, আর ফুচকা বাইরে যে সেটাকে যদি আমরা আবরণটা মনে করি, এইটা হচ্ছে সেই আবরণ। এবং বায়োডিগ্রেডেবল বলতে এই আবরণটা ব্যবহারের পরে যাতে মাটির সাথে পরিবেশ বান্ধবভাবে মিশে যায়, তার জন্যে এই বায়োডিগ্রেডেবল কথাটা বলা হয়েছে। বায়োডিগ্রেডেবল বলতে আমরা পরিবেশ বান্ধব বলছি এবং বলছি যে এই যে কোটিং, যখন সার আলটিমেটলি ব্যবহার হয়ে যাবে, এটা মাটিতে পড়ে না থেকে নর্মাল প্রাকৃতিক পদ্ধতিতে মাটির সাথে বা প্রকৃতির সাথে যাতে মিশে যায়, তাই জন্য তাকে বায়োডিগ্রেডেবল বলা হচ্ছে। তাহলে আর আমাদের কোনো এনভায়রনমেন্টাল রেসিডু রইল না। আমরা কিন্তু সিনথেটিক পলিমার ব্যবহার করতে পারি এই কোটিং আবরণ তৈরি করার জন্য। তাহলে কিন্তু মাটিতে ওই যে প্লাস্টিক দূষণ বা মাইক্রোপ্লাস্টিক দূষণের যে সেটা একটা দূষণের সম্ভাবনা থেকে থাকে, মানে সারটা প্রয়োগ হয়তো হলো কিন্তু তার সাথে আমরা আরেকটা দূষণ অ্যাড করে ফেললাম অনিচ্ছাকৃতভাবে। সেইটাকে যাতে আমরা এলিমিনেট করতে পারি বা অবাঞ্ছিত সেই জিনিসটা যাতে আমাদের না হয়, তার জন্য আমরা বায়োডিগ্রেডেবল আবরণ ব্যবহার করার কথা বলছি। মানে আমাদের গ্রাম বাংলা যে সমস্ত শ্রোতা বন্ধুরা শুনছেন বা কৃষক বন্ধুরা শুনছেন আমাদের অনুষ্ঠান, তাদেরকে যদি সহজ ভাষায় বলি, আপনাদের যখন শরীর খারাপ করে তখন আপনারা এক ধরনের ক্যাপসুল, তার মধ্যে ছোট ছোট কালারফুল দানা দানা কিছু, সেটাই মেডিসিন, কিন্তু তার উপরে যে কোটিংটা থাকে, একটা বেশ সুন্দর দেখতে, আওয়াজ হয়, সেই সমস্ত ক্যাপসুল যেগুলো খান, তার উপরে যে কোটিংটা থাকে, এর ক্ষেত্রেও ঠিক সেই রকমই। মানে একটা সার প্রয়োগ করছেন কিন্তু তার উপরে একটা হালকা কোটিং থেকে যাচ্ছে, সেটা একটা ক্যাপসুলি প্রকৃতির নিয়মে সেটা গাছের চাহিদা মতো সেটা মাটির সঙ্গে মিশে যাবে। বেশ। আর এই যে কোটিংয়ের ব্যাপারটা যেটা বলছেন, যে স্লো রিলিজ ফার্টিলাইজারের ক্ষেত্রে যে আবরণটা তৈরি করার কথা বলছেন, এটা কোন ধরনের প্রাকৃতিক পলিমার ব্যবহার করা হচ্ছে? প্রাকৃতিক পলিমার বলতে এক তো এগুলো সিনথেটিক পলিমারের কথা যেটা বলছি, অর্থাৎ এইগুলো কিন্তু বিভিন্ন পরিমাণের পলিমার, মানে এই প্লাস্টিকও তো এক ধরনের পলিমার, সেই দিয়ে তৈরি করা যায়। মানে প্রথাগতভাবে একসময় কিন্তু তা তৈরিও করা হতো, কিন্তু যেহেতু কৃষি দূষণ হচ্ছে, সেটা মাটিতে রেসিডিউ হিসেবে থেকে যাচ্ছে, তাহলে এখনকার যুগে এই যে বায়োডিগ্রেডেবল ব্যাপারটা বলা হচ্ছে, তখন সেক্ষেত্রে কি কি ব্যবহার করা হচ্ছে? সেক্ষেত্রে সেই সমস্ত ধরনের রাসায়নিক অথবা বায়োকেমিক্যাল উপাদান ব্যবহার করা হচ্ছে যেগুলো মাটিতে ভেঙে যাবে, অর্থাৎ তারপরে ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি কাজ করবে এবং তারা ছোট ছোট পার্টে ভেঙে যাবে। কি ধরনের রাসায়নিকগুলো ব্যবহার করা হয়? যেরকম স্টার্চ,
যেরকম সেলুলোজ দিয়ে তৈরি হচ্ছে, কাইটোসান দিয়ে তৈরি হচ্ছে, লিগনিন দিয়ে তৈরি হচ্ছে, এগুলো সবই গাছে পাওয়া যায়। অ্যালজেনেট ব্যবহার করা হচ্ছে, জিলেটিন, প্রোটিন এবং বায়োডিগ্রেডেবল পলিমার। পলিমার যেরকম সিনথেটিক পলিমার একেবারে কেমিক্যালি, আবার এমন ধরনের ল্যাবরেটরিতে তৈরি পলিমারও পাওয়া যায় যেটা বাইরে আমরা ব্যবহার করার পর সেটাও ন্যাচারালি ভাঙতে পারে এই ব্যাকটেরিয়া বা ছত্রাকের সংস্পর্শে আসার পরে সেরকম। তাহলে এই ধরনের পরিবেশ বান্ধব কেমিক্যাল, অর্থাৎ যে ধরনের রাসায়নিকগুলো গাছের মধ্যে আমরা পাই, এই সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, এগুলো তো গাছে পাওয়া যায়, এবং এইগুলো যখন গাছ যখন মরে যাচ্ছে, পচে যাচ্ছে, গাছের পাতা মাটিতে পরিবর্তিত হচ্ছে, তখন তো এই রাসায়নিক এই ব্যাকটেরিয়াদের দ্বারা বা ছত্রাকের সাহায্যেই তারা এইভাবে ভেঙে ভেঙে ছোট টুকরোতে পরিবর্তিত হচ্ছে। তাহলে এই কনসেপ্টটা নিয়েই এই ধরনের মেটেরিয়াল যেগুলো পরিবেশ বান্ধব গাছের মধ্যে যেগুলো পাওয়া যায় সেই ধরনেরই কোটিংগুলো ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, যেগুলো আমাদের পরিবেশকে সুরক্ষিত রাখবে এবং পরিবেশের মধ্যে মিশে যাবে, রেসিডিউ হিসেবে পড়ে থাকবে না। বেশ, এবারে বলুন যে এই বায়োডিগ্রেডেবল আবরণ বা যেটা কোটিং, এটা কিভাবে সারের পুষ্টি উপাদান ধীরে ধীরে মাটিতে মুক্ত হচ্ছে, মানে যেটা আমরা নির্গমনের কথা বলছি, রিলিজ করছে আর কি। কিভাবে হচ্ছে এই প্রক্রিয়াটা যদি একটু আচ্ছা, বলেন। এইটা তো ধরুন আমরা যদি ওই ফুচকার উদাহরণটা নিই তাহলে আপনাদের চোখের সামনে একটু চিন্তা করতে সুবিধা হবে। ঠিক, ঠিক। অর্থাৎ ওই যে আলু ছোলার মণ্ডটা, ওইটা হচ্ছে আমাদের সার, আর তার বাইরে যে ফুচকার আস্তরণ সেইটা হচ্ছে আমাদের ওই এখানকার বায়োডিগ্রেডেবল কোটিং। এইবার অনেক জায়গায় রয়েছে এমন ধরনের বায়োডিগ্রেডেবল ওই আমাদের কোটিং তৈরি হয় যার মধ্যে অতি সূক্ষ্ম ছিদ্র রয়েছে। সেই অতি সূক্ষ্ম ছিদ্রগুলো অনেক সময় এমন ধরনের বানানো হয় যে এই ছিদ্রগুলো একটা নির্দিষ্ট সময়ের পরে 120 দিন হলো, কোথাও 180 দিন হলো, এই ছিদ্রগুলো আস্তে আস্তে বড় হতে শুরু করবে, ছিদ্রগুলো এক্সপোজ হতে পারবে। অর্থাৎ মনে করুন ফুচকার গায়ে আপনি ছুঁচ দিয়ে ধীরে ধীরে ফুটো তৈরি করছেন, তাহলে সেই ফুটো দেওয়ার পথে তো আমাদের মানে ফুচকার পুরটা বেরোতে পারবে না, কিন্তু যেই মুহূর্তেই ফুচকার পুরটা বাইরে থেকে জলটা ওর মধ্যে প্রবেশ করতে শুরু করছে তখন কিন্তু এগুলো দ্রবীভূত হয়ে গেল। অর্থাৎ সেই আলু জল মনে করুন গলে গিয়ে একটা স্যুপের মতো তৈরি হয়ে গেল এবং তারা সেই ছিদ্র দিয়ে বেরিয়ে আসলো। এবং সেটা খুব স্লো, একসঙ্গে কিন্তু বেরোবে না, ধীরে 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 হবে। এইটা একটা পদ্ধতি। আবার এই যে আমরা বাইরের আবরণটা রয়েছে মাটির মধ্যে পড়ে রয়েছে, ধীরে ধীরে সে জলের সংস্পর্শে আসছে, ধীরে ধীরে জলের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে তার আশেপাশে মাটির মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি ব্যাকটেরিয়া ছত্রাক যারা রয়েছে তারাও এরপরে আকৃষ্ট হয়ে তাকে ঘিরে রাখছে। আমরা জানি যে কোনো কিছুই খালি থাকবে না, সব জায়গায় ব্যাকটেরিয়া আসবে। এই ব্যাকটেরিয়া ছত্রাকগুলো তার উপরে এসে তার থেকে তাদের খাদ্য নির্গমন করছে। অর্থাৎ এগুলো যেহেতু সেলুলোজ, হেমিসেলুলোজ, আমাদের কাইটোসান বলছি, এগুলো আবার তাদের খাদ্য। তাহলে সেই খাদ্যটা বার করার জন্য তারা বিভিন্ন উৎসেচককে বের করছে, এনজাইম বের করছে, সেটাকে ব্রেকডাউন করছে। তাদের খাদ্যের জন্য এবার তারা আস্তরণটাকে ব্যবহার করে নিল। এই আস্তরণ থেকে এবার ধীরে ধীরে এই সারটা বেরোলো এবং এই যে মাটির মধ্যে যে ময়েশ্চার বা মাটির মধ্যে যে জল তার সংস্পর্শে এলো, দ্রবীভূত হলো, রাসায়নিক বিক্রিয়া হলো এবং তার ফলে যে এইবার যে সার উৎকরণ হলো সেইটা গাছ নিতে শুরু করবে। তাহলে এইটা একটা কিন্তু দীর্ঘ সময়ের ব্যাপার। অর্থাৎ প্রথমে আমার আবরণটা নষ্ট হবে, তারপর আমার সারটা বেরোবে, সেই সার রাসায়নিক বিক্রিয়া অথবা ব্যাকটেরিয়া ছত্রাকের সাথে বিক্রিয়া করবে, তারপরে ধীরে ধীরে আমার সারটা নির্গমন হলো এবং তারপরে যে গাছটাকে নিল। তাহলে এই যে প্রসেসটা, এটা কিন্তু একটা স্লো প্রসেস। আমরা জানি যে মাটিতে আপনি গাছের পাতা দেখছেন, গাছের পাতা কি একদিনে পচে যায়? তার জন্য তো সময় লাগে। এটাও ঠিক সেই পদ্ধতি। এতদিন গাছের পাতা পচে যাওয়ার মতো সময় লাগে না, কিন্তু এই যে আমরা সময়টা দীর্ঘায়িত করে ফেলছি, তার ফলে এই স্লো নির্গমন হচ্ছে এবং ধীরে সুস্থে সে গাছের কাছে উপলব্ধিত হচ্ছে। তাহলে আমাদের কৃষক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন আজকে আলোচনা থেকে ডাক্তার বাসু খুব সুন্দর একটা জ্বলন্ত উদাহরণ ফুচকার দিয়ে বোঝানোর চেষ্টা করলেন যে কিভাবে আপনাদের এই যে কোটিং থেকে কোটিংয়ের ভেতরে যে কেমিক্যালটা রয়েছে বা রাসায়নিক পদার্থ যেটা রয়েছে সেটা কিভাবে আপনার ধীর গতিতে মাটিতে মিশছে, এবং আপনারা যে পরিমাণে সার ব্যবহার করতেন, হয়তো আমি যদি একটা উদাহরণ হিসেবে দিই 1 কেজি ব্যবহার করতেন, সেক্ষেত্রে আপনাদের এখন যেটা ব্যবহার করবেন নিশ্চয়ই তার অনেক কম লাগবে। অনেক কম, মানে আমরা যখন সার দিচ্ছি তখন তো একদম মানে দ্রবীভূত করে হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে সেটা সঙ্গে ছড়িয়ে দিচ্ছি। সেই ছড়ানোটা কিন্তু আমার হাতে যতটা ছড়াবে আপনার হাতে বেশিও হতে পারে, কমও হতে পারে। তাহলে এটা কোনো কন্ট্রোল নয়, মানে আমরা র্যান্ডামলি ছড়িয়ে দিচ্ছি, কিছুটা লাগলো কিছুটা লাগলো না। এখানে আমাদের একেবারে সুনির্দিষ্টভাবে পেলেট হিসেবে নির্দিষ্ট মাটিতে এত ইঞ্চিতে এত গ্যাপে 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 আমরা সারের বলগুলো বসাতে শুরু করব বা পেলেট
দিতে থাকবো, এক এক রকম ভাবে বিভিন্ন রকম ভাবে এগুলোকে ব্যবহার করা হয়, সেইভাবে আমরা এগুলো যদি আমাদের যে সমস্ত বৃক্ষ জাতীয় উদ্ভিদ যেগুলো রয়েছে মানে সেগুলো চাষ করলাম বা ফল সবজির ফল ক্ষেত্রে, সবজি, হ্যাঁ, যেরকম ধরুন পেয়ারা চাষ করছেন, জামরুল চাষ করছেন, লিচু চাষ করছেন, সেক্ষেত্রে আমরা হয়তো কোথাও বসিয়ে দিয়ে আমরা গেলাম। মাটিতে বসিয়ে দিতে পারি। ধরুন কথা বললাম যে আমার হয়তো খুব মাইক্রোনিউট্রিয়েন্ট, মানে ধরুন মলিবডেনাম দরকার, জিঙ্ক দরকার, সালফার দরকার, এরকম নির্দিষ্ট কিছু আমার দরকার, যেটা কিনা আমার যে মাটিটা, সেই মাটির চরিত্রের মধ্যে আমার গাছটা পাচ্ছে না, তাহলে সেই জন্য তার প্রয়োজনীয় ফলন সে দিতে পারছে না। তাহলে আমি কিন্তু একদম স্পেসিফিক ফার্টিলাইজার স্পেসিফিক, মানে সালফার কেন্দ্রিক, মলিবডেনাম কেন্দ্রিক, অনুখাদ্য কেন্দ্রিক স্লো রিলিজ ফার্টিলাইজার বানাতে পারি, যেটা কোটিং করে আমি মাটির মধ্যে যথাসময়ে বসিয়ে দিলাম, ধীরে ধীরে সময়ের সাথে সাথে সেই ফার্টিলাইজার রিলিজ হবে এবং আমার গাছের জন্য সেটা কাজে লাগবে। এভাবেও করা হচ্ছে। আমি যেটা জানতে চাইছি যে শাকসবজির ক্ষেত্রে বলুন বা আমাদের বা ধানের ক্ষেত্রে, সেক্ষেত্রে তাহলে কিভাবে এগুলো বসানো যাবে? সেগুলো একেবারে যখন আমরা চারা সেট করছি তার মধ্যেই তার সাথে সাথেই বসিয়ে দিচ্ছি, এরকম পদ্ধতিগুলো দাঁড়িয়েছে। এবার বিদেশে কি সুবিধা হয় যেটা কাজ করার, সেটা হচ্ছে এগুলো তো খুব মেশিন রিলেটেড, মানে সিডিং পদ্ধতি, অর্থাৎ কিনা বীজ বপন যখন করছি অথবা চারা গাছও আমি লাগাচ্ছি, সবই মেশিনের মাধ্যমে। তাহলে ওদের ওখানে সুবিধাটা হচ্ছে এইটা, যে মেশিনটা আপনার গাছটাকে পুঁতে দিচ্ছে, সে দুটো করে দানা আপনার ফার্টিলাইজারও একই সাথে বসাতে যাচ্ছে। আমাদের হাত দিয়ে করতে গেলে একটু লেবার ইন্টেন্সিভ, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি যেহেতু আপনার সুবিধা মতো সময়ে এই জিনিসটাকে বসিয়ে নিচ্ছেন, তাহলে আপনার লসটা অনেকটা কম হচ্ছে। এইটাতে যে বিপুল পরিমাণে আমরা সার দিয়ে থাকি তার থেকে অনেক কম অংশে সার হবে। একবার বসিয়ে নিতে পারলে আপনার এটা ধীরে 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 পুরো চাষের সময়টায় আপনার যে পুরো প্রসেসটা। আরেকটা কি না, নির্দিষ্ট সময় সারটা যখন ধীরে ধীরে বেরোচ্ছে, একটা গাছ কিন্তু একটা শিশুর মতো, সে যখন ধীরে ধীরে বড় হচ্ছে, তার খাদ্যের প্রয়োজনীয়তার মানে বিন্যাসটা বদল হচ্ছে, তাহলে সেই অনুযায়ী সে আগে হয়তো খুব অল্প নিত, পরবর্তীকালে হয়তো সে একটু বেশি পরিমাণে সার তার প্রয়োজন হচ্ছে, অর্থাৎ তার যখন ফুল আসছে, ফল আসছে, তখন গাছের আরো বেশি পরিমাণে সারের প্রয়োজন হয়। তাহলে সে তখন এই যে সারটা পড়ে রয়েছে, যেটা তার কাছে অ্যাভেলেবেল ছিল, সেটা নিয়ে নিল। আমাদের আগে সার কি, আমার কাছে প্রচুর পরিমাণে ছিল, গাছ প্রথম দিকে নিল, তারপর জলে ধুয়ে সেটা চলে গেল, গাছের যখন ফুল ফলের সময় হলো তখন কিন্তু আলাদা করে সেই সারটা আবার পাচ্ছে না, তখন আবার তাকে নতুন করে সার দিতে হচ্ছে। এখানে যেহেতু সারটা থাকছে তার, এবং বিভিন্ন সময় সে আলাদা আলাদা করে নিচ্ছে, তাহলে প্রথমে যখন তার কম লাগছে কম, গাছের গ্রোথ অনুযায়ী যার তখন বেশি লাগছে বেশি, আবার যখন তার ফ্লাওয়ারিং প্রোডাকশন একদম পিক পিরিয়ডে আসছে, যখন তার বিপুল পরিমাণে দরকার, তখনও কিন্তু সারের কিছুটা পরিমাণ তার কাছে রয়ে যাচ্ছে, সেটা সে নিতে পারছে। তাই জন্য এই পদ্ধতিটাকে বলা হচ্ছে স্মার্ট এগ্রিকালচার। এবং এখনো আমি বলি যে এগুলো কিন্তু অনেকটাই গবেষণার স্তরে, মানে একেবারে যে ঘরে ঘরে না, এখনো পর্যন্ত নয়, কিন্তু আধুনিক কৃষিতে এই জিনিসগুলো আসতে চলেছে। ঠিক, আমরা আগামীর কৃষি নিয়ে আলোচনা করছি আর কি, বা কি ধরনের স্মার্ট এগ্রিকালচারের কথা হতে পারে বা আগামী দিনে হতে পারে, সেটাও একটা দিক, আশার আলো কৃষক বন্ধুদের কাছে, সেই দিকটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। সেটা হচ্ছে অর্থনীতি আর বাস্তুতন্ত্র দুটোকেই একসাথে রাখার চেষ্টা করছি, যাতে কৃষির ফলে এত দূষণ হচ্ছে সেই দূষণটাকে কমিয়ে আনার চেষ্টা করা, আর একই সাথে আমাদের যে প্রোডাকশন কস্ট, এই যে খরচাটা হচ্ছে, সেটাকেও আমাদের আয়ত্তের মধ্যে রাখা। এই চেষ্টার মধ্যে দিয়ে এই কাজ চলছে। বেশ, এবারে এই যে বায়োডিগ্রেডেবল কোটিং যেগুলো ব্যবহার হচ্ছে, এগুলো পরিবেশগত কি কি সুবিধা রয়েছে? পরিবেশগত সুবিধা যেটা রয়েছে, আবার অসুবিধাও আছে, সেটা নিয়ে আমরা বলতে হবে। একদম। পরিবেশগত সুবিধাগুলোর মধ্যে সেটা হচ্ছে যে আমাদের এই আনকন্ট্রোলড কনভেনশনাল সার প্রয়োগে আমাদের বিপুল পরিমাণে সার জলের সাথে মিশছে, মাটিতে পার্কুলেট করে চলে যাচ্ছে, আমাদের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে, এবং আমাদের আশেপাশে যেসব ফ্রেশ ওয়াটারের জায়গা, নদী নালা, খাল বিল, ডোবা, আজকাল তো কৃষি দূষণ সমুদ্রে পৌঁছে যাচ্ছে। মানে কৃষিতে যে আমরা কীটনাশক অথবা আমরা সার প্রয়োগ করছি, সেগুলো আমাদের খাল বিল নদী নালায় যাচ্ছে, এবং সেখান থেকে সমুদ্র পর্যন্ত পৌঁছে যাচ্ছে, এবং সমুদ্রের জলের চরিত্রের বদল হয়ে যাচ্ছে। এবং তার ফলে আমাদের কৃষি দূষণ খালি কিন্তু আমাদের আশেপাশে নয়, এখন দেখা যাচ্ছে যে এই দূষণ বাড়তে বাড়তে প্রায় একেবারে আমরা মহাসমুদ্র পর্যন্ত পৌঁছে যাচ্ছি। তো এই ঘটনাগুলো আমাদের ঘটছে, কারণ মানে নদী তো গিয়ে সমুদ্রে পড়বে, তাহলে আমরা যে এখানে যে দূষণ করব সেটা করবে, তাহলে সেই দূষণটাকে রেস্ট্রিক্ট করার ক্ষমতাটা কিন্তু এর মারাত্মকভাবে রয়েছে। কারণ এইটা যেহেতু স্লো রিলিজ এবং অনেক কম পরিমাণে আমি অ্যাপ্লাই করছি, এবং মাটির তলায় দেয়া থাকছে, এমন নয় যে আমি উপরে রেখে দিয়েছি, তাহলে ধীরে 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 গাছ যখন তাকে ব্যবহার করা হচ্ছে, টেকনিক্যালি বলতে গেলে বা থিওরিটিক্যালি আমরা বলতে পারবো যে এরা কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করে নেওয়া হচ্ছে। আমাদের রেসিডুয়াল হচ্ছে গিয়ে সার কম, তার ফলে দুটো জিনিসের সুবিধা, এক হচ্ছে পরিবেশ দূষণ আমরা কমাতে পারছি, এক হচ্ছে আমরা আমাদের খরচপাতি কমিয়ে আনতে পারছি। আবার বিদেশের ক্ষেত্রে যেহেতু এটা খুব লেবার ইন্টেন্সিভ, যে কোনোই সার প্রয়োগ অনেক সময়
সময় যন্ত্র ছাড়াও তো মানুষের হাতে দিয়েও আমাদের সার প্রয়োগ, যেরকম আমরা আগাছা ছাড়ানোর কাজ সবসময় তো আর যন্ত্রপাতির সাহায্য নয়, একেবারে লেবার দিয়ে কাজটা করাতে হচ্ছে, তার একটা লেবার ইন্টেন্সিভ। অর্থাৎ একই জায়গায় যদি আমায় 3বার সার প্রয়োগ করে তার যা খরচ, আমি যদি এই সারটা একবার প্রয়োগ করে শুরুতে করে ফেলতে পারি এবং আমাকে আর এই সারটা প্রয়োগের ব্যাপারে চিন্তা করতে হলো না, যদি না এমন খুব দেখতে পাই যে আমার মাটির অবস্থা খারাপ, প্রোডাকশন ভালো হচ্ছে না, সেটা আমি মনিটর করব, তাহলে কিন্তু আমার প্রোডাকশন কস্টটাকে আমি কমিয়ে আনতে পারছি। সেটা যেরকম ক্রেতাদের জন্য একটা সুখবর, সেটা কিন্তু চাষি ভাইরা যারা চাষ করছেন তাদের জন্য একটা সুখবর যে আমার কৃষি ঋণের অ্যামাউন্টটা কমিয়ে আনতে পারছি, আমার অর্থের যে ইনভেস্টমেন্ট রয়েছে সেটা কমিয়ে আনতে পারছি, অথচ আমি লাভ দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে তার মূলত লক্ষ্য, অর্থাৎ পরিবেশ এবং অর্থনীতিকে দুহাতে ধরে নিয়ে চলা। এই জন্য এই স্লো রিলিজ ফার্টিলাইজারের ব্যবহার করা হয়েছে, অপচয় যাতে না হয় এবং যাতে সঠিক পরিমাণে আমরা গাছের কাছে পৌঁছতে কিন্তু পারি। এক্ষেত্রে তো আবার কিছু সমস্যাও তো রয়েছে। সমস্যা বলতে যেটা, সেটা হচ্ছে যে সব সময় এই বায়োডিগ্রেডেবল আস্তরণ সব জায়গায় এই প্রযুক্তি নেই, বা এই বায়োডিগ্রেডেবল আস্তরণ যেহেতু এটা সেনজিটিভ, প্রকৃতির সাথে মিশে যাবে, তাই তার তৈরির একটা খরচ আছে, প্রোডাকশন কস্টটা সেই দিক দিয়েও বাড়ে। আবার অনেক সময় আমরা এটা করতে পারছি না, কিংবা এমন ধরনের জায়গা, ধরুন আমরা বলছি অতি মানে ঊষর জমি যেখানে আমরা সার প্রয়োগ করব, সেখানে হয়তো কোথাও আমাকে প্লাস্টিক কোটিং বা সিনথেটিক পলিমার ব্যবহার করতে হলো, তাহলে সেই সিনথেটিক পলিমার কম পরিমাণে হলেও মাটির মধ্যে মিশছে যখন, সে তো মাটিতে ভাঙবে না, সে তো বহুদিন ধরে মাটিতে থেকে যাবে, প্লাস্টিকের জীবনচক্র তো বহুদিন ধরে চলে। তাহলে এই ধরনের কিন্তু প্রোডাকশনের চ্যালেঞ্জ রয়েছে। আবার যেখানে আমরা বায়োডিগ্রেডেবল পলিমার বানাচ্ছি, এটা ওষুধের মতো মনে করুন, আমাদের ওষুধ কিভাবে শরীরের মধ্যে যাবে, রক্তের মধ্যে মিশবে, বা ওই সেই ওষুধের মধ্যে রিয়াকশন কিরকম হচ্ছে, সেই সমস্ত যেরকম আমাদের ওষুধ তৈরি করার জন্য দেখতে হয়, এই ফার্টিলাইজার সার প্রয়োগের ক্ষেত্রেও কিন্তু আমাদের সেই কথাগুলো মনে রাখতে হয়। দামটা সঠিকভাবে সম্মিলিত হচ্ছে কিনা, মানে থিওরিটিক্যালি এটা হওয়ার কথা, কিন্তু অনেক সময় দেখা গেল যে আমি হয়তো দেখিনি যে জমির চরিত্রটা কেমন, একটা ভুল সার আমি প্রয়োগ করে ফেলেছি, তাহলে দেখা গেল যে আমি যে সারটা দিলাম সেই সারটা কিন্তু সঠিকভাবে গাছের কাছে পৌঁছলো না, বা যে সারটা আমি প্রয়োগ করলাম সেটা আমার গাছের প্রয়োগের জন্য ঠিক ছিল না, আমি হয়তো মাটির পরীক্ষাটা করাইনি, ইত্যাদি নানান ফ্যাক্টর আছে যেটা কিন্তু আবার কস্ট বাড়িয়ে দেয়। আমাদের দেশের ক্ষেত্রে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে, এইখানে তো এই ধরনের প্রযুক্তিগুলো কিছুটা হলেও আমাদের লিমিটেড, মানে আমাদের ল্যাবরেটরি টেস্টিং আগের থেকে অনেকটা বেড়েছে, কিন্তু তাহলেও এখনো অনেকটা নিয়ন্ত্রিত, সবার কাছে সেই সুযোগটা নেই। তাহলে সেইগুলো ভালো করে না দেখে নিয়ে দুমদাম অ্যাপ্লিকেশন যদি আমি করি, তাহলে সেটা আমার জন্য ক্ষতিকারক একটা ব্যাপার। এবং সবসময় অতি উন্নত মানের এই আস্তরণ তৈরি করার একটা খরচ কিন্তু আছে, এবং যেহেতু এটা লিমিটেড প্রোডাকশন, সকলে ব্যবহার করছেন, আপনি জানেন যেটা কম ব্যবহার হবে এবং তার ডিমান্ড থাকবে, তার দাম বাড়বে। এইটাই যখন বাল্ক প্রচুর পরিমাণে তৈরি হতে থাকবে এবং অনেক বেশি বিক্রি হবে বাজারে, তখন তার কস্টটা প্রোডাকশনটা কমে আসবে, তার বাজারি দামটাও কমতে থাকবে। তাহলে এই চ্যালেঞ্জগুলো কিন্তু আছে। এবং এক্ষেত্রে এই যে বায়োডিগ্রেডেবল কোটিং যুক্ত যেটা আমরা ব্যবহার করছি সার, সেক্ষেত্রে কি নাইট্রোজেনের যে ঘাটতি বা অপচয় যেগুলো হয় আর কি, সেগুলো এখান থেকে বন্ধ করা সম্ভব। কেন না, নাইট্রোজেন বা নাইট্রেটস যেটা আমাদের গাছের জন্য লাগে, এটা খুব মোবাইল বলতে এটা মাটির মধ্যে দিয়ে খুব তাড়াতাড়ি লিচ করে যায়, মানে ডিপেন্ডিং অন কি ধরনের আপনার মাটির চরিত্র, কি ধরনের মাটির সাংগঠনিক স্ট্রাকচারটা, তারপরে আমরা খুব তাড়াতাড়ি ভোলাটাইলাইজেশন বলে একটা প্রসেস বলে, লিচিং বলে, এর মাধ্যমে কিন্তু নাইট্রোজেন হারিয়ে যায়, গাছের কাছে পৌঁছচ্ছে না, গাছ লুজ করে ফেলছে নাইট্রোজেন, খুব আমরা বলি ল্যাবাইল বা মোবাইল। এই যেহেতু আস্তরণের মধ্যে আটক থাকছে অনেকটা, বা ধরুন পার্শিয়াল আস্তরণটা খুললো, মানে মনে করুন ফুচকার অর্ধেকটা খোলা চলে গেছে, বাকি অর্ধেকটা খোলার মধ্যে এখনো কিন্তু আপনার সার লেগে রয়েছে, তাহলে এই সারটা সে ওই ত্বকটাকে ভেদ করে মাটির সাথে মিশে হারিয়ে যাওয়ার তার সুযোগটা কম। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে আপনার কিন্তু এই সারের প্রয়োগের ক্ষেত্রে ভালো, বিশেষ করে ল্যাবরেটরি কন্ডিশনে, গবেষণালব্ধ কন্ডিশনে কিন্তু খুব ভালো দেখতে পাওয়া গেছে যে নাইট্রোজেন সারের ক্ষেত্রে নাইট্রোজেন লস যেটা হয় সেইটা কিন্তু এই বায়োডিগ্রেডেবল বা সিনথেটিক দুটো ক্ষেত্রেই আপনি প্রোটেক্ট করতে পারছেন, মানে নাইট্রোজেন লসটাকে কমানো যাচ্ছে, যে আপনার গাছের কাছে ঠিক সময় পৌঁছচ্ছে, এটা একটা বড় ব্যাপার। মানে নাইট্রোজেনের যে অপচয় সেটা তো কমাচ্ছে, সেই সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ যেটা বিষয় আপনি মাঝেও আলোচনা করেছেন, যে পরিবেশ দূষণ যেটা, সেটা প্রচুর পরিমাণে কমিয়ে আনা যাচ্ছে। বেশ, ঘড়ির কাঁটা বলছে আমাদের থামতে হবে, সময় প্রায় শেষ। আজকের আমরা আলোচনা করছিলাম ধীর নির্গমন সারের জন্য বায়োডিগ্রেডেবল আবরণ বা বায়োডিগ্রেডেবল কোটিং ফর স্লো রিলিজ ফার্টিলাইজার, তার কি কি সুযোগ সুবিধা বা তার সীমাবদ্ধতা কি রয়েছে এবং পরিবেশ দূষণ কিভাবে কমাতে পারে, এই ব্যাপারে বিস্তারিত এতক্ষণ জানালেন প্রবাসী কৃষি বিজ্ঞানী এবং পরিবেশ কর্মী ডক্টর সৈকত কুমার বাসু। ডক্টর বাসু, এই বিষয়ে যদিও আমাদের আরও আলোচনার প্রয়োজন রয়েছে, আমরা নিশ্চয়ই আগামী কোনো পর্বে সেটা আলোচনা করব, আরও প্রশ্ন আমাদের শ্রোতা বন্ধুদের বা কৃষক বন্ধুদের মনে নিশ্চয়ই জাগবে। আজকের কিন্তু আমাদের থামতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ, শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানাই।
আশা করি সামনে আবার কোনো অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে। নিশ্চয়ই। সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার, ভালো থাকুন সবাই। নমস্কার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ।